আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের ক্যালকুলাস 2 এর নতুন একটা চ্যাপ্টার শুরু হবে। চ্যাপ্টার 2, বক্রতা, স্বকীয় ও কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে বক্রতা নির্ণয়। এখানে নির্ণয় করতে হবে মূলত বক্রতা, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার বৃত্তের সমীকরণ। মোটামুটি এই 3টা থেকে 4টা টাইপ আছে আমাদের এখানে। এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, আর এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবারই একটা করে ম্যাথ হয় খ বিভাগে পাবা, নইলে গ বিভাগে মাস্ট পাবাই। তো এই চ্যাপ্টারে মোট 2টা থিওরি আছে। একটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, আর একটা হচ্ছে বক্রতার কেন্দ্র নির্ণয়। আমরা এই 2টা থিওরি এই চ্যাপ্টারের একদম শেষে পড়ব। আচ্ছা, থিওরি মূলত চ্যাপ্টারের শুরুতে পড়া উচিত, কিন্তু আমার মতে থিওরি একদম শেষে পড়া উচিত। কেন? কারণ আমাদের ম্যাথ করতে থিওরি থেকে যে সূত্রটা পাবো, যেমন এই যে এই সূত্রটা, এই সূত্রটা আর এই সূত্রটা, আমাদের এই 3টা সূত্র লাগবে। এই চ্যাপ্টারে টোটাল 36 থেকে 37টা ম্যাথ আছে। সবগুলো ম্যাথেই এরকম কয়েকটা সূত্র লাগবে, আমাদের থিওরিটা লাগবে না। আমরা যখন এই সূত্রটা সম্পর্কে একদম পরিচিত হয়ে যাব, তখন থিওরি করে বেশ মজা পাওয়া যায়। আর এমনি যদি আমরা শুরুতেই থিওরি করি সূত্র সম্পর্কে আইডিয়া না নিয়ে, তাহলে সেই থিওরিটা মজার থিওরি হয় না। তো আমি চেষ্টা করব তোমরা কিভাবে থিওরি পড়ে মজা পাও। থিওরি কিন্তু মজার জিনিস না, থিওরি বেরসিক একটা জিনিস, অর্থাৎ এখানে কোনো মজা নাই থিওরিতে। কিন্তু আমি চেষ্টা করব কিভাবে তোমরা থিওরি পড়ে মজা পাও সেইটা করার। তো চলো আজকে আমরা সূত্র দেখব, এই সূত্র থেকে কয়েকটা ম্যাথ দেখব। তো প্রথমে কি আছে, যেহেতু চ্যাপ্টারের নামে বক্রতা, তাহলে আমাদের বুঝতে হবে বক্রতা কি। বক্রতা হচ্ছে তোমার কোনো দাঁড়ো একটু দেখি, দেখো এটা কিন্তু তোমাদের ক বিভাগে আসে। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, আমি কখনোই ক বিভাগ পড়ি নাই, আমি নিজে কখনো ক বিভাগ পড়ি নাই। তাহলে আমি ক বিভাগে অ্যান্সার করি কিভাবে? ক বিভাগের মোট কয়টা প্রশ্ন থাকে? 12টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন দিতে হয়। এর ভিতরে 4 থেকে 5টা ম্যাথ, 4 থেকে 5টা প্রশ্ন থাকে ম্যাথ রিলেটেড, আর বাদ বাকিগুলো থাকে এরকম সংজ্ঞা রিলেটেড। যেমন তোমাকে বলবে বক্রতা কি, বক্রতার ব্যাসার্ধ কি, এগুলো সংজ্ঞা রিলেটেড। ওই সংজ্ঞাগুলো আমি কোনোদিনও মুখস্থ করি না, তোমরা ট্রাই করতে পারো, মুখস্থ করতে পারো। তো বক্রতা হচ্ছে কোনো চলমান বিন্দুর সাপেক্ষে দিক পরিবর্তনের হার। বক্রতা কি? কোনো চলমান বিন্দুর সাপেক্ষে দিক পরিবর্তনের হার। এটা মনে রাখলেই চলবে, ঠিক আছে। এরপরে আমাদের কি বক্রতা, মূলত বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। এটা দেখতে কে এর মতন হইলেও এটা কিন্তু কে না, এটা দেখতে কে এর মতন হইলেও এটা কিন্তু কে না, এটা কি কাপ্পা। এটাকে কিভাবে লেখা হয়? এই যে এইভাবে দিবা, আর এই যে এইখান থেকে একটু বাঁকা করে দিবা, তাহলে এটা কি হয়ে যাবে? কাপ্পা হয়ে যাবে। এটা কি? কাপ্পা। কাপ্পা সমান কি? 1/ρ। আর আমাদের রো কি? রো হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বুঝতে পারছো? রো কি? বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার সাথে বক্রতার ব্যাসার্ধের সম্পর্কটা কি? তোমাদের ক বিভাগে এই প্রশ্নটাও আসতে পারে যে বক্রতার সাথে বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, বোঝা যাচ্ছে। এই বক্রতা বাড়লে ব্যাসার্ধ কমবে, বুঝতে পারছো? তাহলে বক্রতার সাথে বক্রতার ব্যাসার্ধর সম্পর্ক হচ্ছে কাপ্পা ব্যস্তানুপাতিক 1/ρ। এটা সমানুপাতিক চিহ্ন হলেও 1/, আছে, সেই জন্যে এটাকে ব্যস্তানুপাতিক পড়তে হবে। এগুলো আশা করি বেসিক তোমরা জানোই। তাহলে আমরা কি দেখলাম যে বক্রতার সাথে বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। কাপ্পা সমান কি? 1/ρ। এরপরে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য মূলত আমাদের 3টা সূত্র আছে। এই চ্যাপ্টারে আমাদের 2টা সমীকরণ নিয়ে আলোচনা করা হবে, একটা স্বকীয় সমীকরণ আর একটা কার্তেশীয় সমীকরণ। স্বকীয় সমীকরণের জন্য বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র এই একটাই। সেইটা কি? সেইটা হচ্ছে তোমাদের রো ইকুয়ালস টু ডিএস বাই ডি সাই। রো ইকুয়ালস টু ডিএস বাই ডি সাই। স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ কি? রো ইকুয়ালস টু ডিএস বাই ডি সাই। যেহেতু ব্যাসার্ধ বলছে, যেহেতু কি বলছে? ব্যাসার্ধ বলছে। ব্যাসার্ধ কখনো কি নেগেটিভ হতে পারে না, সেই জন্য আমাদের কি করতে হবে? একটা মডুলাস দিয়ে দিতে হবে।
তাহলে কি বললাম, স্বকীয় সমীকরণে বক্রতার ব্যাসার্ধ কি, রো ইকুয়ালস টু ডিএস বাই ডি সাই। যেহেতু বক্রতার ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে, ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে না, সেহেতু এখানে কি হবে, মডুলাস হবে। আজকে আটকে গেছে না, ঠিক আছে, ডিএস বাই ডি সাই। এরপরে কি সমীকরণ, আমাদের কার্তেশীয় সমীকরণ কয়টা জানো? আমাদের কার্তেশীয় সমীকরণ হচ্ছে দুইটা। কিভাবে দেখো, একটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, অর্থাৎ ওয়াই সমান এক্স এর একটা ফাংশন দেওয়া থাকবে। যেমন ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এইটা কি আমাদের ব্যক্ত সমীকরণ, এইটা কি আমাদের ব্যক্ত সমীকরণ। কিভাবে বুঝলাম ব্যক্ত সমীকরণ? এই যে ওয়াই সমান এক্স এর একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এটা কি হলো, ব্যক্ত সমীকরণ। এখন আমাদের দেখতে হবে অব্যক্ত সমীকরণ কি। অব্যক্ত সমীকরণ হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই সমান 0, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটা চলক একত্রে থাকবে, দুইটা চলক একসাথে থাকবে, আর ডান পাশে কি হবে, 0 হবে। যেমন এখান থেকে আমাদের অব্যক্ত সমীকরণে প্রকাশ করা যায়, কিন্তু এখান থেকে করবো না আমরা। যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এইটা কি আমাদের একটা অব্যক্ত সমীকরণ। এটা অব্যক্ত সমীকরণ হইলেও এই সমীকরণের একটা নিজস্ব পরিচয় আছে। এই নিজস্ব পরিচয়টা একটু জানাও। এই নিজস্ব পরিচয়টা একটু জানাও। এই সমীকরণের নিজস্ব পরিচয়টা কি? এটা কিন্তু অব্যক্ত সমীকরণ। কিভাবে বুঝলাম, এক্স এবং ওয়াই, আচ্ছা এখানে ওয়াই স্কোয়ারও হবে, দাঁড়ো নিজস্ব পরিচয় দেওয়ার আগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি। হ্যাঁ, এটা কিভাবে বুঝলাম যে অব্যক্ত সমীকরণ? দেখো এক্স স্কোয়ারও বাম পাশে, এক্সও বাম পাশে, ওয়াইও বাম পাশে, ডান পাশে 0। ডান পাশে যদি 0 হয় আর বাম পাশে যদি তোমার এক্স ওয়াই দুইটাই থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অব্যক্ত সমীকরণ। আর ব্যক্ত সমীকরণ কি, এই যে ওয়াই সমান এক্স এর একটা ফাংশন দেওয়া থাকবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা মেজবাউল বন্ধু বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। আচ্ছা ইতি বলছে ব্যস্তানুপাতিক দুইটা চলক আছে। হ্যাঁ গুড। হ্যাঁ ইতি বলছে দেখো ব্যক্ত সমীকরণে একটা চলক থাকবে, অব্যক্ত সমীকরণে দুইটা চলক থাকবে। বুঝতে পারছো? ব্যক্ত সমীকরণে কি থাকবে, একটা চলক, অব্যক্ত সমীকরণে দুইটা চলক। ইতি কিন্তু এই চ্যাপ্টারটা আগেই কমপ্লিট করছে। আমাদের যে ইতি আপু আছে, ওর একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে ও এই চ্যাপ্টারটা কমপ্লিট করে অলরেডি ওর ভিডিও আপলোড করা শেষ। ওই কিন্তু তোমাদের ব্যাচেরই। ও কি করতেছে জানো, ওর নিজে পড়তেছে, রিভিশন দিতেছে, সেই জিনিসটা ভিডিও আকারে শ্যুট করে ওর ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ছাড়তেছে। ওইটা তোমরা দেখবা, দেখলে পারে কি হবে, নিজেদের কি বলে টিচার যেটা বোঝায় সেটা অনেক টাইমে কঠিন লাগে, কিন্তু নিজেদের বন্ধু বান্ধবী যেগুলো বোঝায় সেগুলো কিন্তু একদম ইজি লাগে। তো ওর ক্লাসগুলো দেখবা, আমার ক্লাসগুলো দেখবা, ওর ক্লাসগুলো দেখবা, যারটা সহজ লাগে তারটা অনুযায়ী করবা, দুইটা একই কথা। ঠিক আছে, ওর চ্যানেলটা আমি কমেন্টে দিয়ে দিব নি, তোমরা ওইখান থেকে দেখে নিও। তো কি বললাম, ব্যক্ত সমীকরণে একটা চলক থাকবে, অব্যক্ত সমীকরণে দুইটা চলক থাকবে। তাহলে আমাদের ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ কি হবে, বক্রতার ব্যাসার্ধ রো সমান 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। আর কি হবে, মডুলাসের ভিতর থাকবে। কেন মডুলাসের ভিতর? ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে কি বললাম, ব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ রো সমান 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। বুঝতে পারছো ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ। এখন এই y1 আর y2টা কি জানো, এই y1 আর y2 কি, এই যে আমরা একটা ব্যক্ত সমীকরণটা পাইছি, এই ব্যক্ত সমীকরণকে যদি আমরা x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, এই ব্যক্ত সমীকরণকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে কি হবে, দেখো dy বাই dx আসবে না এই পাশে, আর এই পাশে কি একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এই dy বাই dx কে আমরা কি লিখতে পারি, নিচে দেখা যাচ্ছে,
হ্যাঁ দেখো dy/dx কে আমরা কি লিখতে পারি, y1 লিখতে পারি। dy/dx কে আমরা কি লিখতে পারি, y1 লিখতে পারি। তাহলে এরপরে এইটাকে যদি আচ্ছা এই পাশে দেখো, এই পাশে দেখো, তাহলে এই যে ব্যক্ত সমীকরণ পাইলাম, এই ব্যক্ত সমীকরণে একবার অন্তরীকরণ করলে dy/dx আসবে। একবার অন্তরীকরণ করলে কি হয়, dy/dx আসে না। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, y1 আকারে লিখতে পারি। এরপরে এই যে হচ্ছে একবার অন্তরীকরণ করলাম y কে, আবার যদি অন্তরীকরণ করি সেইটাকে দেখো dy/dx, এবার কি হবে, dy1 আসবে। কেন dy1 আসলো দেখাচ্ছি, দেখো আমাদের dy/dx এইটাকেই তো আবার অন্তরীকরণ করতে হবে দ্বিতীয়বার অন্তরীকরণ করার জন্য, তাই না? তাহলে এইটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি, এইটার সমান আমরা কি পাইছি, y1 পাইছি না। একবার অন্তরীকরণ করে কি হয়, y1 আসে। তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, y1 আসে। তাহলে y1 কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে অবশ্যই y2 আসবে। তাহলে এখানে কি আসবে, y2 আসবে। বুঝতে পারছো? তাহলে কি বললাম, y1 আর y2 কিভাবে পাবো, আমাদের যে ব্যক্ত সমীকরণটা দেওয়া থাকবে y সমান, আমাদের যে ব্যক্ত সমীকরণটা দেওয়া থাকবে সেই ব্যক্ত সমীকরণকে একবার অন্তরীকরণ করবো। একবার অন্তরীকরণ করলে কি পাবো, আমরা y1 পাবো। এরপর y2 কিভাবে পাবো, সেই y1 যেটা পাবো সেটাকে আবার অন্তরীকরণ করব। আবার অন্তরীকরণ করলে কি পাবো, আমরা y2 পাবো। এখন জাস্ট এইটা মনে রাখো যে ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ কি, রো ইকুয়ালস টু 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এইটা হচ্ছে ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধের সূত্র। আর y1 আর y2 কিভাবে পাবো, y কে একবার অন্তরীকরণ করে y1 পাবো, y1 কে আবার অন্তরীকরণ করে কি পাবো, y2 পাবো। বুঝতে পারছো কি বললাম, y1 আর y2 কিভাবে পাইলাম, y কে একবার অন্তরীকরণ করে y1 কে আবার অন্তরীকরণ করে y2। সহজ কথা, y কে একবার করলে y1, y কে দুইবার অন্তরীকরণ করলে y2 পাবো। এইটা জাস্ট মনে রাখো, ম্যাথ যখন করবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমাদের কি কাজ, অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ। অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ রো সমান f of x স্কোয়ার প্লাস f of y স্কোয়ার ডিভাইডেড বাই f of xx f of y স্কোয়ার। দেখো এটা মনে রাখা একদম সহজ। উপরে কি হবে, f of x স্কোয়ার, এরপরে কি f of y স্কোয়ার, এই দুইটার হোল টু দি পাওয়ার 3/2। আর নিচে কি হবে দেখো, f of xx লিখবা, এই পাশে লিখবা f of xx, এই পাশে দিবা f of y। দেখো নিচে লিখে দেখাচ্ছি। আচ্ছা এখানে দেখো, তাহলে উপরেরটা তো বুঝছো আশা করি। উপরেরটা কি f of x স্কোয়ার প্লাস f of y স্কোয়ার, এইটার হোল টু দি পাওয়ার কি হবে 3/2। আর নিচেরটা আমরা কিভাবে মুখস্থ করবো, দেখো প্রথমে লিখবা f of xx, আর এই পাশে দিবা f of y। যেহেতু f of xx লিখছি তাহলে এখানে কি নিয়ে আসবো, আমরা f of y স্কোয়ার নিয়ে আসবো। আর এখানে f of y স্কোয়ার চলে আসলো, বাকি থাকলো কি f of x স্কোয়ার, f of x স্কোয়ার এখানে হবে। এরপরে -2 f of x f of y f of xy প্লাস। বুঝতে পারছো এটা, বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা মমতাহা কেবল আসলাম মনে হয়, সমস্যা নাই, ম্যাথের সময় আরো সুন্দর করে বোঝাবো, সূত্রটা আবার বলবো ম্যাথের সময়, কোনো সমস্যা নাই। আচ্ছা ইতি বলছে ক্লিয়ার, ঠিক আছে। ক্লাস করতেছো 5 জন, কমেন্ট করতেছো 3 জন, বাকি 2 জনের কি হয়েছে? আচ্ছা যাই হোক, বুঝছো আশা করি, এটা বুঝছো। এখন আমাদের f of x f of y f of xy f of xx f of yy এইগুলার কি লাগবে, পরিচয়টা লাগবে। কিভাবে পরিচয় দিব আমরা, দেখো দেখো এটা মুছাই দিলাম যেহেতু ওই পাশে আছে আমাদের। দেখো f of x কে, যদিও এটা f of x না, পড়ার সময় পড়া লাগতেছে f of x, কিন্তু f of x কোনটা, এইটা হলো f of x, এইটা হলো f of x, এইটা কিন্তু f of x না, এটা কি x কে, সরি এটা হলো f of x। ঠিক আছে, তারা ওইটার পরিচয় দিচ্ছে,
এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু, দেখো এফ অফ এক্স কি, এই যে আমরা যে অব্যক্ত সমীকরণটা পাইলাম, এই অব্যক্ত সমীকরণকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। শুধু অন্তরীকরণ না, কিন্তু আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ বোঝো, এক্স এর সাপেক্ষে করলে এক্স ব্যতীত যা আছে সবগুলো কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। তাহলে কি বললাম, এফ অফ এক্স এর পরিচয় কি, এই অব্যক্ত সমীকরণকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। আংশিক অন্তরীকরণ কি, এক্স এর সাপেক্ষে যদি করা হয় এক্স ব্যতীত যা আছে সবগুলো কি হবে, ধ্রুবক হয়ে যাবে। বুঝতেছো কি বললাম? তাহলে কি এফ অফ এক্স কি, এই অব্যক্ত সমীকরণকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে আংশিক অন্তরীকরণ করতে হবে। আর আংশিক অন্তরীকরণ কি, এক্স এর সাপেক্ষে করলে এক্স ব্যতীত যা আছে সবগুলো ধ্রুবক হয়ে যাবে। এরপরে কি আছে আমাদের এফ অফ ওয়াই। আচ্ছা দেখো, এফ অফ এক্স কি বললাম, এক্স এর সাপেক্ষে এটাকে আমাদের আংশিক অন্তরীকরণ করতে হবে। আংশিক অন্তরীকরণের রুলস কি, এক্স ব্যতীত যা আছে সবগুলোই ধ্রুবক। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করলে কি হয়, 2x আসে। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x। এরপরে কি আছে, ওয়াই স্কোয়ার আছে। কি বললাম একটু আগে, আংশিক অন্তরীকরণের রুলস কি, এক্স না থাকলে যা আছে সবগুলো ধ্রুবক। তাহলে ওয়াই স্কোয়ার কি এখানে ধ্রুবক, আর ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়, শূন্য হয়। ওইটা লেখার দরকার নেই, এখানে কি আছে, এক্স আছে। তাহলে 2g কি, এখানে 2g ধ্রুবক। ধ্রুবক কি হবে, দেখো গুণাকার আছে না এটা। আচ্ছা, ডিডিএক্স অফ, এখানে ডেল হবে, সরি, 2g কি ধ্রুবক। এরপরে এক্স কে অন্তরীকরণ করলে কত আসবে, 1 আসবে। তাহলে এখানে কত হবে, 2g হবে প্লাস 2g। এরপর 2f হয়, এইটা কি ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হয়, 0। সি কি, সিও ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে কত হবে, 0 হবে। তাহলে আর কিছু লেখা লাগতেছে না। তাহলে এই সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করার পর আমরা পাইছি এইটা। এরপর কি, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। ওয়াই এর সাপেক্ষে যখন আমরা আংশিক অন্তরীকরণ করব, তখন কি হবে, ওয়াই ব্যতীত যা আছে সব কিছু ধ্রুবক হয়ে যাবে। ওয়াই এর সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করব, তখন কি হবে, ওয়াই ব্যতীত যা আছে সব ধ্রুবক হয়ে যাবে। এফ অফ ওয়াই কি, এফ অফ ওয়াই হচ্ছে ওই অব্যক্ত সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণের মান। তাহলে এখানে আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। প্রথমে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে এখানে কি ওয়াই এর সাপেক্ষে করতেছি, তাহলে এক্স স্কোয়ার কি ধ্রুবক। এরপর আছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কত আসবে, 2y আসবে, এখানে 2y। এরপর 2gx, যেহেতু ওয়াই এর সাপেক্ষে করতেছে তাহলে এটা কি ধ্রুবক। এরপর আছে 2fy, 2fy, তাহলে 2f কি ধ্রুবক। ধ্রুবক সামনে যাবে, ধ্রুবক সামনে যাবে, আর ওয়াইকে অন্তরীকরণ করতে হবে। ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হবে, 1 হবে। এরপর সি আছে, সি তো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হবে, 0 হবে। তাহলে আশা করি এফ অফ এক্স আর এফ অফ ওয়াই ক্লিয়ার। এরপর আছে আমাদের কি, এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স এক্স। দেখো এফ অফ এক্স কি, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তারপরে আর একটা এক্স আছে, তারপরে কি আছে, আর একটা এক্স আছে। তার মানে এফ অফ এক্স কে, এই এফ অফ এক্স কে এক্স এর সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে। এফ অফ এক্স কে এক্স এর সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে। কিভাবে বুঝলাম, এফ অফ এক্স এক্স আছে, তাহলে চলো এফ অফ এক্স কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। এখানে 2x আছে, 2x কে অন্তরীকরণ করলে কত আসবে, 2 আসবে। এরপর আছে কি 2g, এরপর আছে কি 2g, 2g তো এক্স এর সাপেক্ষে করতে গেলে 2g তো ধ্রুবক, ধ্রুবককে করলে কত হয়, 0 হয়। এরপরে দেখো, এরপরে আছে হচ্ছে তোমাদের এফ অফ কি আছে, ওয়াই ওয়াই, এফ অফ ওয়াই ওয়াই, এফ অফ ওয়াই ওয়াই। দেখো এফ অফ এক্স এক্স যদি কি হয়, এফ অফ এক্স এক্স যদি এফ অফ এক্সকে এক্স এর সাপেক্ষে করা লাগে, তাহলে এফ অফ ওয়াই ওয়াই মানে কি, এফ অফ ওয়াইকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এফ অফ ওয়াইকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এফ অফ ওয়াই কোনটা, এইটাকে আমাদের আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে 2y, তার মানে এখানে আসবে কত, 2 আসবে। 2y কে আংশিক অন্তরীকরণ করলে কত হয়, 2 হয়।
এরপরে কথা আছে 2f, এইটা তো y এর সাপেক্ষে ধ্রুবক তাই না, তাহলে এটা শূন্য হয়ে যাবে। বুঝছো কি বললাম? আংশিক অন্তরীকরণ আর অন্তরীকরণ দুইটাই সেম। অন্তরীকরণে সবগুলোকেই আমাদের অন্তরীকরণ করতে হয়, কিন্তু আংশিক অন্তরীকরণে যেই চলকের সাপেক্ষে করতেছি অন্তরীকরণটা, সেইটা ব্যতীত বাকি সবগুলোকে আমরা ধ্রুবক ধরবো। এইটা একটু ইজি টাইপ, বুঝতে পারছো? আংশিক অন্তরীকরণকে একটু ইজি। এরপরে বাকি থাকলো কি আমাদের এফ অফ এক্স ওয়াই। এইটাকে চাইলে তোমরা এভাবে লিখতে পারো এফ অফ ওয়াই এক্স। এফ অফ এক্স ওয়াই লিখলেও যা, এফ অফ ওয়াই এক্স লিখলেও ওই একই উত্তরটাই আসবে আমাদের, বুঝছো? তাহলে এফ অফ এক্স ওয়াই কি দেখো, এফ অফ এক্স এক্স, এইটা যদি হয় এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, এফ অফ ওয়াই ওয়াই, এইটা যদি হয় এফ অফ ওয়াইকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে এইটা কি হবে বলো? এইটা কি হবে? এফ অফ এক্স ওয়াই, ওয়াইকে সরি এফ অফ এক্সকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, এফ অফ এক্স কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। আবার এইটা কি তাহলে? এইটা কি হবে তাহলে? এফ অফ ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, বুঝতে পারছো? এটা কি হবে তাহলে? এফ অফ ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ এইটার পরে যেটা থাকবে সেইটার সাপেক্ষে এইটাকে অন্তরীকরণ করতে হবে। একদম ইজি। দেখো এফ অফ এক্স ওয়াই আছে, তার মানে এফ অফ এক্সকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। এফ অফ এক্স কোনটা? এইটা। এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে করি, দেখো এখানে ওয়াই আছে কোথাও? ওয়াই নাই। 2x আছে, 2x তো হচ্ছে তোমার ওয়াই এর সাপেক্ষে কি ধ্রুবক না? যেহেতু ওয়াই নাই সেহেতু এইটা ধ্রুবক। ধ্রুবককে করে অন্তরীকরণ করলে কত হয়? শূন্য। এরপর আছে 2z, এখানেও এফ নাই, সরি এখানেও ওয়াই নাই, এখানেও ওয়াই নাই, তাহলে এটা কি? ধ্রুবক। ধ্রুবককে করলে শূন্য আসে। আচ্ছা, এটা সমান শূন্য পাইলাম। এখন এফ অফ ওয়াইকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এফ অফ ওয়াই কোনটা? এইটা। দেখো এখানে 2y আছে, আমরা কার সাপেক্ষে করতেছি? এক্স এর সাপেক্ষে করতেছি না? অবশ্যই। যেহেতু এখানে এক্স নাই সেহেতু এটা কি? ধ্রুবক। আর ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হয়? আচ্ছা, শূন্য হয়। এখানে 2f, এখানে তো এক্স নেই, এখানে এক্স নেই, তাহলে এটা কি? ধ্রুবক। এটাও শূন্য। এখন পরীক্ষায় তোমরা কোনটা লিখবা? এই দুইটা যে কোনো একটা করলে হয়। তোমরা অলওয়েজ ট্রাই করবা এফ অফ এক্স ওয়াই লেখার, যেহেতু এক্সটা আমাদের অ্যালফাবেট আকারে আগে আসে, চলক আকারে আগে আসে, সেহেতু এক্স ওয়াই লিখলেই বেটার হয়। আর এক্স ওয়াইটা লিখলেই তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে মনে থাকতে আর কি সুবিধা হয়। ওয়াই এক্স এর সাথে এক্স ওয়াইটা বলতেও সহজ লাগে। আচ্ছা আচ্ছা, মেজবাউল বলছে এফ অফ ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। হ্যাঁ, শূন্য শূন্য, গুড। ইতি বলছে শূন্য হবে। আচ্ছা ঠিক আছে, ইতি তো পারবেই, ও নিজেই এই চ্যাপ্টারের ক্লাস নিছে, ও না পারলে হবে। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা এই কয়টা 4টা সূত্র বুঝতে পারছো। বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ, ব্যক্তীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ, অব্যক্তীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ। বুঝতে পারলে জানাও একটু, ঠিক আছে? আচ্ছা জানাও, দিলাম। দেখো যাদের বই আছে তারা উদাহরণ 1 দেখো। উদাহরণ 1 নাম্বার ম্যাথটা পড়ো, আমি ততক্ষণে লিখি। উদাহরণ 01 কি দেওয়া আছে? এস ইকুয়ালস টু 8a সাইন স্কোয়ার সাই বাই 2 স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্ররেখার স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্ররেখার স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্ররেখার
এস কমা সাই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। বক্রতার ব্যাসার্ধ চাইছে আমাদের। দেখো বুঝতে পারছি স্যার। আরে সদীপ মেজবাউল বন্ধু, তোমার স্যার বলা লাগবে না রে। আচ্ছা ঠিক আছে, দেখো কি বলছে আমাদের, s ইকুয়ালস টু 8a sin স্কয়ার সাই বাই 2 স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্ররেখার s, সাই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ চাইছে আমাদের। এটা একটু কঠিন করা যায়, যেটা আমি যখন পরীক্ষা নেব তখন করব। কিভাবে কঠিন করা যায়, বিন্দুটা চেঞ্জ করে দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ কি ছিল? স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়ালস টু কি ছিল, মডুলাস অফ ডিএস বাই ডি সাই, এইটাই তো ছিল তাই না? স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ কি ছিল, মডুলাস অফ ডিএস বাই ডি সাই। তাহলে দেখো আমি এখানে যেটা লিখতেছি বোর্ডে, সেটা রাফ খাতায় করবা। আর নোট করবা কিভাবে, আমি তোমাদের হ্যান্ড নোট দেব, সেই হ্যান্ড নোট অনুযায়ী তোমরা নোট করবা। বুঝতে পারছো? আচ্ছা আশা করি বুঝতে পারছো। তো দেখো রো ইকুয়ালস টু ডিএস বাই ডি সাই। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ আমাদের ডিএস বাই ডি সাইটা নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের এস সমান কি একটা সমীকরণ দিয়ে দিছে, তাহলে এস কে সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ডিএস বাই ডি সাই মানে কি, এস কে সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের আগে প্রথম কাজ ডিএস বাই ডি সাই নির্ণয় করা। ডি বাই ডি সাই ব্র্যাকেটে দাও 8a সাইন স্কোয়ার সাই বাই 2। তাহলে দেখো 8a কি, এখানে 8a কি ধ্রুবক না? অন্তরীকরণের ক্ষেত্রে কি হয়, ধ্রুবক গুণ আকারে থাকলে সেটা সামনে চলে আসে। তাহলে 8a যেহেতু ধ্রুবক, এটা সামনে চলে আসবে 8a। এরপরে কি ডি বাই ডি সাই অফ সাইন স্কোয়ার সাই বাই 2। আচ্ছা এই যে এই টাইপের তো ভেঙে ভেঙে করে দিচ্ছি আমি। এটা যারা ইন্টারে পড়ছো, ফার্স্ট ইয়ারে পড়ছো, তারা দেখলে বলবা যে ভাইয়া তো ভাঙার কি দরকার আছে। কিন্তু আমি যখন পড়াই, দেখো আমি যখন ক্লাসে আসব, তখন আমি মাথায় রাখবো যে হচ্ছে আমার কাছে পড়তেছে অনার্স সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট, যে ইন্টারে এবং অনার্স ফার্স্ট ইয়ারে কিছুই পড়ে নাই। আমি ধরে নিব যে তুমি কিছুই পড়ো নাই, ফার্স্ট ইয়ার এবং ইন্টারে কিছুই পড়ো নাই, তোমার কোনো বেসিক নাই। তোমার সম্পূর্ণ বেসিক থেকে আমি পড়াবো এখানে সেকেন্ড ইয়ারে। থার্ড ইয়ারে কিন্তু বেসিক দিব না, সেকেন্ড ইয়ারেই তোমাকে গড়াই তুলবো। ফার্স্ট ইয়ারে গড়ানোর কথা ছিল, কিন্তু ফার্স্ট ইয়ারে কি হয়, ফার্স্ট ইয়ারে অনেকে অ্যাডমিশনের জন্য পড়ে না, ইন্টারে পড়ে অনেকেই, ইন্টারে অনেকে মেডিকেলে অ্যাডমিশন দেয়, যার ফলে ম্যাথটা পড়ে না। কিন্তু দুর্ভাগ্যবশত ন্যাশনালে এসে তার কপালে ম্যাথ জুটে যায়। তাহলে তার কপালে যদি ম্যাথ জোটে, সে ইন্টারে ম্যাথ পড়ে নাই, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, সেকেন্ড টাইমের প্রিপারেশন নেয়, যার ফলে সে ফার্স্ট ইয়ারটাও পড়তে পারে না। কিন্তু সেকেন্ড ইয়ারেও যদি আমি তাদের না পড়াই, সেকেন্ড ইয়ারে দেখবা কোনো টিচারই পড়ায় না এরকম বেসিক থেকে। কেন পড়ে না? তাদের একটাই আবদার, তোমাকে আমি ফার্স্ট ইয়ারে পড়াইছি, কিন্তু আমি তোমাদের ফার্স্ট ইয়ারে পড়াই নাই, যার ফলে আমি একদম বেসিক থেকে পড়াবো। কি বললাম, আমার ক্লাসে আসবা, তার মানে আমার ক্লাসে আসা মানে কি, আমি ধরে নেব তুমি ডিরেক্ট সেকেন্ড ইয়ারে উঠছো, আগের হিসাব বাদ, তুমি ডিরেক্ট সেকেন্ড ইয়ারে উঠছো, আগের কোনো বেসিক নাই তোমার, একদম বেসিক থেকে পড়াবো। বুঝতে পারছো? আশা করি নেক্সট টাইম কেউ বলবা না যে হচ্ছে ভাইয়া এত ভেঙে ভেঙে করানোর কি দরকার। যদিও একটু টাইম বেশি লাগুক, কোনো সমস্যা নাই তো, আমাদের তো বুঝে ম্যাথ করতে হবে তাই না? লাগুক টাইম বেশি, কোনো সমস্যা নেই। দেখো তাহলে এইটা তো ধ্রুবক, এইটা সামনে চলে আসবে। তাহলে এখানে সাই বাই 2 আছে, আর সাইয়ের সাপেক্ষে করতেছি, তাহলে এই টোটালটাকে আমরা সাই বিবেচনা করব। তাহলে সাইন স্কোয়ার সাই বাই 2 আছে, তাহলে এখানে কি হবে, 2 সাইন সাই বাই 2। কিভাবে দেখো, এক্স স্কোয়ার, এইটাকে যদি এক্স এর সাপেক্ষে, আচ্ছা এক্স না, একদম ডিরেক্ট সাইন দিয়ে বুঝাই দিই, সাইন স্কোয়ার এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে সাইন স্কোয়ার এক্স এর অন্তরীকরণ করতে হয়েছে,
তাহলে এই পুরোটাকে আমরা কি ধরবো, এক্স ধরবো। এই পুরোটাকে কি ধরবো, এক্স ধরবো। তাহলে এই পুরোটাকে যদি এক্স ধরি তাহলে কি হবে, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, 2x হয় না। তাহলে সাইন স্কোয়ার এক্সকে অন্তরীকরণ করলে কি হবে, 2 sin x হবে। কিন্তু এই সাইন এক্স কি এক্স, এটা তো এক্স না, এটা সাইন এক্স। তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো যেটাকে আমরা এক্স হিসাবে বিবেচনা করব, এক্স বা এখানে আমরা সাইয়ের সাপেক্ষে করতেছি, এই টোটালটাকে আমরা সাই বিবেচনা করছি, এই টোটালটাকে আমরা সাই বিবেচনা করছি, যার ফলে কি হয়েছে, সাই স্কোয়ার হয়েছে। সাই স্কোয়ারকে সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, 2 সাই হবে। দেখো 2 সাই লিখছি আমরা, কিন্তু এটা কি সাই না, এটা কিন্তু সাই না, এটা কি সাইন সাই বাই 2। তাহলে যেহেতু এটা সাই না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। সাইন সাইকে অন্তরীকরণ করলে কি হবে, সাইন সাই বাই 2কে অন্তরীকরণ করলে কি হবে, দেখো ডি বাই ডি সাই অফ সাইন সাই বাই 2। এখন এই যে এই সাইটাকে আমরা কি সাই হিসাবে বিবেচনা করব। তাহলে এটাকে সাই হিসাবে বিবেচনা করলে তাহলে সাইন সাইকে সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসবে, কস সাই আসবে। তাহলে এখানে কত আসবে, কস সাই হিসাবে কি আছে, সাই বাই 2, সাই হিসাবে এখানে কি আছে, সাই বাই 2 আছে, এখানে সাই বাই 2 আছে। যেহেতু দেখো, যেহেতু সাই বাই 2 সাই না, সাই বাই 2 কি সাই না, তাহলে এটাকে কি আবার অন্তরীকরণ করতে হবে, কার সাপেক্ষে, সাইয়ের সাপেক্ষে, সাই বাই 2। এখানে দেখো, আচ্ছা সাই বাই 2 মানে কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 1/2 সাই। এইটা আর সাই বাই 2 একই কথা না, একই কথা তো, হ্যাঁ। তাহলে এই হাফকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে এই হাফকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, সাইয়ের সাপেক্ষে সাইয়ের অন্তরীকরণ কত আসবে, 1 আসবে। আর এখানে কত হবে, তাহলে এখানে হবে হাফ। আশা করি এটা বুঝতে পারছো। এরপরও যদি না বুঝো কোনো সমস্যা নাই, এখানে না জানাতে পারলো ইনবক্সে জানাবা, ওখানে বুঝাই দেবো আমি, বুঝতে হবে। তাহলে এই 2 আর এই 2 গণ, তাহলে এই 2 আর এই 2 বাদ চলে গেল। তাহলে আমাদের থাকতেছে কি, 8 সাইন সাই বাই 2, বুঝতে পারছো। তাহলে আমাদের আচ্ছা এই 2 কাটবো না আমরা, এই 2টা থাকুক। আমাদের সূত্র লাগবে একটা। দেখো এগুলা জানার জন্য ত্রিকোণমিতি, অন্তরীকরণ, এগুলা সূত্র জানা লাগবে। সূত্রগুলো একটু মুখস্থ করো, ওইটা তো আর আমি করাই দিতে পারবো না, মুখস্থ করাই দিতে পারবো না, ওইটা নিজেরা মুখস্থ করতে হবে। সূত্রগুলো মুখস্থ করবা, সূত্রগুলো যদি তোমাদের কাছে না থাকে জানাবা, আমি গ্রুপে দিয়ে দিব। তাহলে আমরা এই 2 আর এখান থেকে 8কে কাটবো, তাহলে এখানে কত আসবে, 4 আসবে, 4a, আর এটা কি বাদ চলে যাবে। তাহলে এখানে দেখো 4 এর মতন থাকুক, এখানে 2 সাইন থিটা কস থিটা, এইটাও সমান এইটাও সমান, এখানে যে কোণ দুইটা আছে সেই দুইটা কোণ সমান। 2 সাইন থিটা কস থিটার সূত্র কি, সাইন 2 থিটা। তাহলে কি হবে, এখানে সাইন 2 থিটা হিসাবে কি আছে, সাই বাই 2 আছে, এইটা বসাবো। এটা ত্রিকোণমিতির সূত্র, 2 সাইন থিটা কস থিটা সমান কি, 2 সাইন থিটা কস থিটা সমান কি লেখা যায়, সাইন 2 থিটা লেখা যায়। এটা সূত্র হচ্ছে সাইন 2 থিটার সূত্র, সাইন 2 থিটা সমান কি, 2 সাইন থিটা কস থিটা। তাহলে এই 2 আর এই 2 কাটবে, এখানে থিটার বদলে কি আছে, সাই বাই 2 আছে, সেই সাই বাই 2 লিখছি। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 4a সাইন সাই পাচ্ছি, বুঝতে পারছো। দেখো বুঝতে পারছো কিনা বলো, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমাদের কি কাজ, এখন দেখো, এখন আমাদের ডিএস বাই ডি সাই কত পাইছি, 4a সাইন সাই পাইছি, 4a সাইন সাই। তাহলে এখানে নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ মানটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, সেইটা কোথায় বসাবো আমরা, সেটা কিভাবে বুঝবো, সেটা এ এর মানের উপর আর সাইয়ের মানের উপর নির্ভরশীল। তাহলে এ আর সাই বাদে বাকি যা আছে সব মডুলাসের বাইরে, এ সাইন সাই। তাহলে আমাদের স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ কত আসলো, 4 মডুলাস অফ এ সাইন সাই। বলো।
বুঝতে পারছো কিনা? এই একটা ম্যাথ মেবি আধা ঘন্টা যাবৎ বুঝাইছি, কোনো সমস্যা নাই, আমাদের কাছে অনেক সময় আছে, আমরা সুন্দরভাবে বেসিক থেকে পড়বো। আমাদের লাগুক 7-8 মাস লাগুক, অনেকে 3 মাসে কোর্স শেষ করায়, আমার দরকার নেই 3 মাসে কোর্স শেষ করা। আমার কি দরকার, তোমাদের পড়াটা বোঝা দরকার। তোমরা বুঝলা না, আমি 3 মাসে কেন, আমি 1 মাসে কোর্স শেষ করে দিতে পারবো। 1 মাসে কোর্স শেষ করবো, কখন শেষ করব? যখন তোমরা এই বেসিকগুলো একদম শেষ করবা, একদম পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে আমরা 1 মাসে বা 1.5 মাসে কোর্সটা শেষ করব। কিন্তু এখন আমাদের সময় আছে, আমরা ভেঙে ভেঙে বেসিক থেকে পড়বো। বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি না বুঝো অবশ্যই ইনবক্সে জানাবা। এরপরে উদাহরণ 3 দেখো, যাদের বই আছে উদাহরণ 3 পড়ো, কি বলছে সেটা পড়ো, উদাহরণ 3 পড়ো। উদাহরণ 3 কি বলছে, y equals to e to the power x square, y equals to e to the power minus x square, রেখাটি 0,1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ, রেখাটি 0,1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ কত? তাহলে আমাদের আগে বুঝতে হবে যে এটা ব্যক্ত সমীকরণ নাকি অব্যক্ত সমীকরণ। তাহলে আমাদের কি বুঝতে হবে, ব্যক্ত সমীকরণ না অব্যক্ত সমীকরণ। এটা ইজিলি বোঝা যাচ্ছে কি ব্যক্ত সমীকরণ, কারণ y equals to x এর একটা ফাংশন আছে, y equals to x এর একটা ফাংশন আছে এখানে। তাহলে এটা কি ব্যক্ত সমীকরণ হইলো। ব্যক্ত সমীকরণ সূত্র কি ছিল, rho equals to 1 plus y1 square whole to the power 3/2 divided by y2, এটাই ছিল না? তাহলে আমাদের প্রথম কাজ কি, y1 আর y2 বের করা। তাহলে আমাদের দেওয়া আছে কি y সমান e to the power minus x square, এইটাই তো, তাই না? তাহলে y1 কি হবে, এটাকে একবার অন্তরীকরণ করতে হবে। এটাকে একবার অন্তরীকরণ করা মানে কি, e to the power x square, e to the power minus x square আছে, আমরা এটাকে e to the power x হিসাবে বিবেচনা করব। e to the power x কে অন্তরীকরণ করলে কত আসে, e to the power x আসে। তাহলে এটাকে আমরা x হিসাবে বিবেচনা করছি, কিন্তু এটা তো x না, এটা মাইনাস x স্কোয়ার। তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। দেখো d by dx অফ মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস তো ধ্রুবক, এটা একদম সামনে চলে আসবে, তাহলে মাইনাসটা একদম সামনে চলে গেল। এখন এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয়, আচ্ছা এখানে লিখি, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হবে, 2x হবে। এক্স স্কোয়ার অঙ্কে অন্তরীকরণ করলে কত হয়, 2x হয়। কিভাবে, d by dx x to the power n সমান n সামনে চলে আসবে x to the power n minus 1, এটাই আমাদের x to the power n এর সূত্র। তাহলে এখানে x to the power স্কোয়ার আছে, তাহলে 2টা সামনে চলে আসবে, আর পাওয়ার কি হবে, 2 বিয়োগ 1 সমান 1, তাহলে 2x হবে। আশা করি বুঝতে পারছো এটা। তাহলে একবার অন্তরীকরণ করার পর কি পাইছি আমরা, মাইনাস 2x e to the power মাইনাস এক্স স্কোয়ার। এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। দেখো এখানে y2, আচ্ছা y1টাকে একটু সাজাই নি আমরা, মাইনাস 2x e to the power মাইনাস এক্স স্কোয়ার। বলো এখানে আমরা এখন কিসের সূত্র বসাবো, এখানে দুইটা x এর ফাংশন গুণ আকারে আছে, তাহলে এখানে কিসের সূত্র হবে বলো, বলো দুইটা x এর ফাংশন গুণ আকারে আছে, তাহলে এখানে কিসের সূত্র হবে বলো, বলো আটকে যাচ্ছে ক্লাস না? ঠিক আছে, মেজবাউল বলছে ইউভি সূত্র, হ্যাঁ গুড। এখানে আমাদের কি হবে, ইউভি সূত্র আসবে। তাহলে y2 সমান কি হবে, মাইনাস তো ধ্রুবক সংখ্যা, মাইনাস সামনে মোড়া থাকুক,
-2 সামনে থাকুক, 2 সহ আমরা কাউন্ট করব। তাহলে x e টু দি পাওয়ার -x স্কোয়ার, এটা কি ইউভির সূত্র হবে। ইউভির সূত্র কি, ইউ ঠিক থাকে, ইউ হিসাবে কি আছে, x আছে, x ঠিক থাকবে। অন্তরীকরণ কার হবে, -x স্কোয়ার প্লাস, এখন কি ঠিক থাকবে, ভি ঠিক থাকবে, ভি হিসাবে কি আছে, e টু দি পাওয়ার -x স্কোয়ার, আর এরপরে কি ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ হিসাবে কি আছে, x আছে। তাহলে -2 ইন্টু x, দেখো e টু দি পাওয়ার -x স্কোয়ার, e টু দি পাওয়ার -x স্কোয়ারকে অন্তরীকরণ করে কত আছে, -2x e টু দি পাওয়ার -x স্কোয়ার। তাহলে এখানে কি হবে, -2x e টু দি পাওয়ার -x স্কোয়ার, এইটা তো এইটা, তাই না, এটাকে অন্তরীকরণ করে এটা পাইছি, তার মানে এখানে এটাই চলে আসবে, প্লাস e টু দি পাওয়ার -x স্কোয়ার, এরপর ডি বাই ডিএক্স অফ এক্স, এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসে, 1 আসে। 1 লেখার আর দরকার নেই আমাদের। এরপর থার্ড ব্র্যাকেট ক্লোজ, এরপরে -2, এখানে দেখো -2x স্কোয়ার e টু দি পাওয়ার -x স্কোয়ার প্লাস e টু দি পাওয়ার -x স্কোয়ার। এরপরে এই -2 দ্বারা ভেতরে গুণ করে দাও, মাইনাসে +4x স্কোয়ার e টু দি পাওয়ার -x স্কোয়ার -2, এই -2 দ্বারা এই প্লাস e টু দি পাওয়ার -x স্কোয়ারকে গুণ করলে -2 e টু দি পাওয়ার -x স্কোয়ার। বলো বুঝছো কিনা, আমাদের y1 আর y2 নির্ণয়টা বুঝছো কিনা বলো। আচ্ছা, ক্লাসকে আটকে গেছে নাকি, আটকে গেলে জানাও তো একটু, আমার কাছে লাগতেছে কেমন জানি ক্লাস আটকে গেছে। আচ্ছা, শিট, ক্লাসকে আটকে গেছে নাকি, মেজবাউল একটু জানাও তো ভাইয়া। না, আটকে যায়নি, কিন্তু আমার এখানে আটকে যাচ্ছে, বুঝছো। ঠিক আছে, এখন আমাদের কি বলছে, প্রশ্নে লক্ষ্য করো, প্রশ্নে দেখো আমাদের বিন্দু দিয়ে দিছে 0,1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ, তার মানে y1 আর y2 মান আমাদের 0,1 বিন্দুতে নির্ণয় করতে হবে। যদি বিন্দু দিয়ে দেয় তাহলে y1 এবং y2 মান আমরা ওই বিন্দুতে নির্ণয় করে এরপরে বক্রতার ব্যাসার্ধের সূত্রটা বসাবো। আর যদি বিন্দু না দিয়ে সরাসরি বলে যে কোনো বিন্দুতে, বিন্দু না দিয়ে যে কোনো বিন্দুর কথা বললে এরপরেই আমরা y1 এবং y2 মান বক্রতার ব্যাসার্ধের যে সূত্র আছে ওইটাতে বসাবো। তাহলে এখান থেকে আমাদের কিসের মান লাগবে, 0,1 বিন্দুতে, 0,1 বিন্দুতে y1 এবং y2 মানটা লাগবে আমাদের। দেখো y1 সমান, y1 কোথায়, এই যে এখানে, এখানে যদি x এর মান 0 বসাও তাহলে কত আসবে, 0 চলে আসবে না। x এর মান যদি এখানে 0 বসাও তাহলে 0 দ্বারা পুরোটাকে গুণ করলে কত আসবে, 0 চলে আসবে। এরপরে y2 তে লক্ষ্য করো, এখানে x স্কোয়ার আছে, 0 বসাইলে এই টার্মটা 0 হয়ে যাবে, এই পদ কি হবে, 0 হয়ে যাবে। আর এখানে -2x আছে, তাহলে -2 e টু দি পাওয়ার x এর জায়গায় 0, তার উপর স্কোয়ার। এরপর এখানে -0 থাকুক +0 থাকুক, কোনো কিছুর উপরে 0 বসাইলে সেইটাই হবে আমাদের কি, 1 চলে আসবে সেইটাই। তাহলে e টু দি পাওয়ার 0, তার মানে -2 ইন্টু 1 সমান -2। তাহলে আমরা y1 এর মান কত পাইলাম বলো, তাহলে আমরা y1 এর মান পাইলাম 0, y2 এর মান পাইলাম -2। এরপর আমাদের বক্রতার ব্যাসার্ধ সূত্র কি, দাঁড়াও, এই পাশে আমাদের ক্লিয়ার, এই পাশে আমাদের আর লাগতেছে না, সো মুছাই দিয়ে দেখো, তাহলে বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়ালস টু 1 + y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2 হোল টু দি পাওয়ার 3/2 মডুলাস। এরপর মান বসাও, 1 + y1 এর মান কত, 0 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 এর মান কত, -2 সমান, তাহলে
1 এর পাওয়ার 3/2 বসাও, 3 বসাও, যে কোনো ভগ্নাংশ বসাও, 1 এর পাওয়ার যাই বসাও না কেন উত্তর 1ই চলে আসবে। তাহলে এখানে হবে কত 1 আর নিচে -2 মডুলাস, যেহেতু মডুলাস আছে সেহেতু উত্তর হবে 1/2 একক। বলো বুঝছো কিনা এটা? 0 -2 সজীব গুড। আচ্ছা ঠিক আছে, বলো আশা করি এইটা বুঝতে পারছো। তো এরপরে দেখো উদাহরণ 4 নাম্বার ম্যাথ দেখো। আচ্ছা একটা অ্যানাউন্সমেন্ট দিই। অ্যানাউন্সমেন্টটা হলো তোমরা যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখতেছো, তারা যদি আমাদের সাথে ক্লাসগুলো লাইভে করতে চাও তাহলে তোমরা আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো। ফেসবুক পেজ কি, ফেসবুকে এসে ফর্মুলা ফ্যাক্টরি লিখে সার্চ দিলেই চলে আসবে, অথবা ডিসক্রিপশনে আমি পেজের লিঙ্ক দিয়ে দেবো। প্রতি রবি মঙ্গল বৃহস্পতি নাকি না শনি সোম বুধ, প্রতি শনি সোম বুধবার করে রাত 8:45 আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়। বুঝতে পারছো? ক্যালকুলাস 2 এর এটা একদম ফ্রি কোর্স। আর আমাদের যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে এইটা পেইড কোর্স। আমাদের কি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি পেইড কোর্স। এই কোর্সের ভর্তি ফি কত? 555 টাকা মাত্র। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পেইড কোর্স কত? মাত্র 555 টাকা। তাহলে এটা পেইড কোর্স। এখানে যেমন লাইভ ক্লাস দেখতেছো ওইখানেও আমরা সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস নেব, যেটা ন্যাশনাল যে ম্যাথ ডিপার্টমেন্ট আছে, এই ম্যাথ ডিপার্টমেন্ট যে অনলাইন প্ল্যাটফর্ম আছে কোনো প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত চালু করা নাই লাইভ ক্লাসগুলা। ওরা কি করে আগের বছরের ক্লাসগুলা রেকর্ড করে পরের বছরে চালায় দেয়, কিন্তু আমরা এরকম করি না, আমরা সম্পূর্ণটা লাইভে শেষ করি। যদি তোমাকে রেকর্ডেড ক্লাস দেওয়া হয় তুমি কি করবা জানো? তুমি জমায় রাখবা। কিভাবে জমায় রাখবা? মনে হবে কি আরে পরের দিন করবো নি, এইভাবে পরের দিন করতে করতে একটা সময় পরীক্ষার সময় চলে আসে, রুটিন দিয়ে দেয়, ফর্ম ফিল আপ চলে আসে, তখন আর পড়া হয় না। আর লাইভ ক্লাস করলে কি সুবিধা? লাইভে আমার সাথে প্রত্যেকটা ক্লাস তোমাদের কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে লাইভে তোমাদের প্রত্যেকটা ক্লাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি বললাম, ক্যালকুলাস 2 এটা ফ্রি কোর্স, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেইড কোর্স মাত্র 555 টাকা। কীভাবে ভর্তি হবে? আমাদের ফেসবুক পেজে নক দিবা অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা 01610776446 01610776446 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোর্সে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। তো চলো অনেক বিজ্ঞাপন বিরতি হলো, এখন ম্যাথে ফেরা যাক। কত নাম্বার বললাম? উদাহরণ 4 নাম্বার ম্যাথ পড়ো। যারা ক্লাসে আসো তারা উদাহরণ 4 নাম্বার ম্যাথটা পড়ো। দেখো উদাহরণ 4, y সমান দেখো। আচ্ছা বিজয় বন্ধু, আজকে বিজয়ের সাথে অনেকদিন পর দেখা হয়েছিল। বন্ধুর সাথে পরিচয় আমার সেই ক্লাস 9-এ, অনেক স্মৃতি বিজড়িত দিন। আশা করি বন্ধুর মনে আছে দিনগুলোর কথা। আচ্ছা দেখো উদাহরণ 4 দেখো কি বলছে আমাদের, y সমান 4 sin x মাইনাস sin 2x, বক্ররেখার x সমান π/2 বিন্দুতে আমাদের কি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য প্রথম শর্ত কি y1 y2 বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের কি কি বের করতে হবে? y1 এবং y2। চলো y1 এবং y2 বের করি। y1 সমান, তাহলে y1 কি, এইটাকে কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে ddx of 4 sin x minus
সাইন 2x। এই ddx কে ভেতরে গুণ করে দাও, ddx অফ 4 sin x মাইনাস ddx অফ sin 2x। এরপরে দেখো 4 কি ধ্রুবক, সামনে চলে আসবে, 4 ddx অফ sin x মাইনাস sin 2x আছে, sin 2x আছে, তাহলে 2x কে আমরা এখানে কি ধরবো, x ধরবো। x ধরার পরে কি হবে, sin x হবে। sin x কে অন্তরীকরণ করলে কত হবে, cos x হবে। তাহলে কি হবে, cos x, কিন্তু x এর জায়গায় এখানে কি আছে, 2x আছে, তাহলে এখানে 2x বসাই দিব। তাহলে 2x কে আমরা x হিসাবে ধরছি, তাহলে 2x কে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। 2x কে অন্তরীকরণ করলে কত আসবে, দেখো ddx অফ 2x, 2 তো ধ্রুবক, সামনে চলে আসবে, ddx অফ x। তাহলে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়, তাহলে এখানে 1। তার মানে 2x কে অন্তরীকরণ করলে কত আসবে, 2 আসবে। এই 2টাকে আমরা একবারে সামনে লিখব। এরপরে 4 sin x কে অন্তরীকরণ করলে কত হয়, cos x হয়, তাহলে 4 cos x মাইনাস 2 cos 2x। বলো y1 বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা। আচ্ছা, আজকে আমার অনেক পুরাতন বন্ধুরা কমেন্ট করতেছে লাইভে, রাফি আসছে, ম্যাথের বস রাফি। আচ্ছা ঠিক আছে, বলো y1 বুঝতে পারছো কিনা, 4 cos x মাইনাস 2 cos 2x। এরপর আমাদের কি কাজ, y2 বের করা। y2 দেখো, তাহলে সেম একইভাবে এইটাকে কি আবার অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে, 4 cos x মাইনাস 2 cos 2x সমান, এটাকে ভেতরে গুণ করে দাও, ddx অফ 4 cos x মাইনাস ddx অফ 2 cos 2x। এরপরে দেখো 4 কি ধ্রুবক, সামনে চলে আসবে, আচ্ছা 4 ধ্রুবক সামনে চলে আসবে, সামনে চলে আসলো। এরপরে ddx অফ cos x, cos x কে অন্তরীকরণ করলে কত হয় জানো, মাইনাস sin x হয়। cos x কে অন্তরীকরণ করলে কত হয়, মাইনাস sin x হয়। ঠিক আছে, 4 ইন্টু মাইনাস sin x। এরপরে মাইনাস a2 কি ধ্রুবক না, a2 তাহলে কোথায় চলে আসবে, একদম সামনে চলে আসবে। এরপরে cos 2x কে অন্তরীকরণ করতে হবে। cos 2x কে অন্তরীকরণ করার আগে যেহেতু 2x আছে, 2x কে আমরা x হিসাবে বিবেচনা করব, তাহলে cos x কে অন্তরীকরণ করতে হবে। সহজ কথা, cos x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কত আসে, মাইনাস sin x, কিন্তু x এর জায়গায় এখানে কি আছে, 2x আছে, তাহলে এখানে আমাদের কত বসাইতে হবে, 2x। আবার 2x তো x না, তাহলে কি 2x কে আবার অন্তরীকরণ করতে হবে। 2x কে আবার অন্তরীকরণ করলে কত হয়, শুধু 2 হয়। তাহলে 2x কে অন্তরীকরণ করলে কত হয়, শুধু 2 হয়। এখানে ব্যাখ্যাটা দিছি আমি, দুইবার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই, প্রথমবার বুঝলে দ্বিতীয়বার এমনি বুঝবা। এরপরে কত আসতেছে, মাইনাস 4 sin x। এরপর a মাইনাস এ প্লাস a2 আর a2 4 sin 2x। দেখো আমাদের y1 কত পাইছি, 4 cos x মাইনাস 2 cos 2x। এরপর আমরা y2 কত পাইছি, মাইনাস 4 sin x প্লাস 4 sin 2x। বুঝতে পারছো কিনা বলো, y1 এবং y2 নির্ণয়টা বুঝছো কিনা, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, আচ্ছা আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি যে এইভাবে পরীক্ষায় করবা না, এইটা তোমাদের বোঝার জন্য এত ভেঙে ভেঙে করাচ্ছি। পরীক্ষায় করবা কিভাবে, নোট দিয়ে দেবো, এই নোটটা তোমাদের দিয়ে দিব, এই নোটটা অনুযায়ী করবা। বুঝতে পারছো, তাহলে চলো এরপরে কি আমাদের দেখো, এরপরে কি আমাদের বিন্দু বলে দিছে, x ইকুয়াল টু কত বিন্দুতে, π/2 বিন্দুতে। যদি বিন্দু না বলে যে কোনো বিন্দু বলতো, এরপরে আমরা ব্যাসার্ধর সূত্রটা বসাই দিতাম, কিন্তু আমাদের বিন্দু বলছে, তাহলে আমাদের y1 এবং y2 এই বিন্দুতে নির্ণয় করতে হবে। x ইকুয়াল টু π/2 বিন্দুতে, x ইকুয়াল টু π/2 বিন্দুতে কি হবে, y1 এবং y2 বের করতে হবে। y1 সমান কত পাইছিলাম দেখো, 4 cos x, x এর জায়গায় কত হবে, π/2 মাইনাস
এরপরে কি আছে 2 cos 2x, 2 cos 2 ইন্টু এক্স এর জায়গায় কি হবে পাই বাই 2 হবে। এখন ক্যালকুলেশন করো 4 cos 90 এর মান কত 0, cos 90 এর মান কত 0, তাহলে এখানে 0 মাইনাস 2 cos এই 2 আর এই 2 কাটবে তাহলে কত হবে পাই হবে, তাহলে 0 মাইনাস 2 cos পাই এর মান কত ক্যালকুলেটর দেখতে হবে cos 180 মাইনাস 1, তাহলে cos 180 এর মান কত মাইনাস 1, এ মাইনাসে প্লাস হয়ে প্লাস 2 হয়ে যাবে। এরপরে কি y2 এর মান নির্ণয় করতে হবে আমাদের সেম ভাবে, y2 এর মান কত -4 sin x, -4 sin x এর জায়গায় কি হবে পাই বাই 2 হবে। এরপরে কি আছে +4 sin 2x, +4 sin 2 x এর জায়গায় কি হবে পাই বাই 2 হবে। তাহলে sin 90 এর মান কত, sin 90 এর মান 1, তাহলে এখানে কত আসবে -4 প্লাস এখানে a2 আর a2 কাটবে তাহলে 4 sin পাই আসতেছে, sin 180 এর মান কত, sin 180 এর মান মেবি +1, না +1 হবে না 0, sin 180 এর মান কত 0, তাহলে 4 এর সাথে 0 গুণ করলে কত হয় 0, তার মানে আমরা y2 এর মান কত পাচ্ছি -4 আর y1 এর মান কত পাইছি +2। বলো বুঝতে পারছো কিনা, +2 আর -4 পাচ্ছি। তাহলে আমাদের আর এই পাশের দরকার নেই, এই পাশটা আমরা মুছাই দিতে পারি। দেখো তাহলে এখন আমাদের কি কাজ, যেহেতু আমরা x সমান পাই বাই 2 বিন্দুতে y1 এবং y2 পাইছি, তাহলে আমাদের কি করতে হবে এখন বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে দেখো বক্রতার ব্যাসার্ধ রো সমান 1 + y1 স্কয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 মডুলাস 1 প্লাস y1 এর মান কত 2 স্কয়ার, এরপরে হোল টু দি পাওয়ার 3/2 y2 এর মান কত -4। দেখো এরপরে মাথা খাটানোর আর কোনো দরকারই নাই, ডিরেক্ট ক্যালকুলেটর, এরপরে ডিরেক্ট ক্যালকুলেটর নিয়ে যাবা কিভাবে, দেখো 1 + 2 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 কত আসতেছে ভাগ -4 দিয়ে দিবা, -4 -125/8। দেখো আচ্ছা না মাথা খাটা লাগবে, মাথাটা খাটাইতে হবে কিভাবে, দেখো 1 + 4 2 কে স্কয়ার করলে কত হয় 4, 3/2 ডিভাইডেড বাই -4। ডিরেক্ট ক্যালকুলেটরও করা যায়, কিন্তু অনেক স্যার আছে দেখবা ডিরেক্ট ক্যালকুলেটরে ওইটা পছন্দ করে না, একটু ভেঙে ভেঙে করলে ফুল মার্ক পাবা, যেহেতু ম্যাথের স্টুডেন্ট একটু মাথা খাটাইতে হবে, এত চড়াই বুদ্ধি করা যাবে না। ঠিক আছে 5 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই -4। এখন এই 3/2 কে কেমনে ভাঙে জানো, এই 3/2 কে ভাঙে হচ্ছে দেখো 3 × ½ তাহলে 5 টু দি পাওয়ার কিউব করলে কত আসবে, 5 কে কিউব করতে হবে হাফ না, দেখো এইভাবে লিখি আমরা 3/2 মানে কি রুট না, হ্যাঁ ডিভাইডেড বাই -4। দেখো কোথায় লিখি রে সমান, এই পাশের তো আর আমাদের দরকার নেই, দেখো এরপরে দেখো তাহলে 5 কে কিউব করলে কত হয় 125 মেবি, হ্যাঁ তাহলে 125 কার ভিতর আছে রুটের ভেতরে আছে ডিভাইডেড বাই -4 আছে। এরপরে দেখো 125 কে আমরা কিভাবে লিখতে পারি 25 × 5 এর আকারে লিখতে পারি না, 25 × 5, হ্যাঁ তাহলে রুটের ভিতরে কি হবে 25 × 5 ডিভাইডেড বাই -4। তাহলে আলাদা আলাদা রুট করে দিলে কত হয়, দেখো √25 × √5 ডিভাইডেড বাই -4, তাহলে √25 কে রুট করলে কত হয় 5, তাহলে এখানে কত আসতেছে 5 √5 ডিভাইডেড বাই -4, মডুলাসের থেকে বাইরে নিয়ে আসলে √5 × √5 ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের উত্তর কত আসতেছে 5 × √5 ডিভাইডেড বাই 4 আসতেছে।
বুঝতে পারছো আশা করি। আচ্ছা, ইতি বলছো ক্লিয়ার। আবু সিয়ামও আসছে দেখি। বন্ধু ঘেমে গেছে, ফ্যান দাও। বন্ধু ঘেমে তো যাবই। এই পাশে আছে একটা লাইট, উপরে আছে একটা লাইট, ঘেমে যাবো না? এসি লাগবে, বুঝছো বন্ধু? এসি লাগাবো। আচ্ছা, এখন যে কোনো বিন্দুতে একটা দেখাই। দেখো এতক্ষণ তো বিন্দু দেওয়া আছে, দেখো বক্ররেখার এত বিন্দুতে নির্ণয় করো। কিন্তু যদি তোমাকে প্রশ্ন বলে যে কোনো বিন্দুতে নির্ণয় করো বক্রতার ব্যাসার্ধ, সেই ক্ষেত্রে কি করবা? আচ্ছা, এর আগে উদাহরণ 4-এর পরে আছে উদাহরণ 5, এইটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। এরপরে দেখো উদাহরণ 6টা পড়ো, দেখো যাদের বই আছে পড়তে থাকো। উদাহরণ 6 কি বলছে? y সমান ln x, ln cos x, ln cos x বক্ররেখার যে কোনো বিন্দুতে বক্ররেখার যে কোনো বিন্দুতে। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু x বা y সমান নির্দিষ্ট কোনো বিন্দু দেয়নি। তাহলে আমাদের কি করতে হবে? বক্ররেখার যে কোনো বিন্দুতে, তাহলে আমাদের y1 এবং y2 এর মান বের করেই বক্রতার ব্যাসার্ধের সূত্র ফেলতে হবে। তাহলে এখন y1 কত হবে? y1 সমান এটাকে অন্তরীকরণ করতে হবে, ln x cos, ln এর পরে এটাকে x হিসাবে বিবেচনা করব। তাহলে ln x কে অন্তরীকরণ করলে কত হয়? 1/x আসে। 1/x এর জায়গায় কি আছে? cos x আছে। x এর জায়গায় যেহেতু cos x আছে, তাহলে cos x কে আবার অন্তরীকরণ করতে হবে। cos x কে অন্তরীকরণ করলে কত হয়? sin x হয়। এগুলো ভেঙে ভেঙে একটু আগে দেখাইছি ম্যাথে, একটু আগের ম্যাথগুলোতে এগুলো ভেঙে ভেঙে দেখাইছি। আশা করি এখন আর ভাঙার দরকার নেই, তোমরা ম্যাচিউর হয়ে যাচ্ছ। sin x cos x। এখন ত্রিকোণমিতির একটা সূত্র আছে, sin cos সমান কত? tan। sin x cos x সমান tan x। sin x cos x সমান tan x। তাহলে এখানে কত আসতে আসছে? tan x। এটা কি সমান পেলাম আমরা? y1 সমান পেলাম। এর তাহলে y2 সমান কি হবে? মাইনাস ঠিক থাকবে। tan x কে অন্তরীকরণ করতে হবে। tan x কে অন্তরীকরণ করলে কত হয়? sec স্কয়ার x হয়। tan x কে অন্তরীকরণ করলে কত হয়? sec স্কয়ার x হয়। এরাই তো পরিবর্তন করলে কত হয়? এটা ডাইরেক্ট সূত্র। tan x কে অন্তরীকরণ করলে কত হয়? sec স্কয়ার x। তাহলে দেখো আমরা y1 এবং y2 পাইছি। y1 কি পাইলাম? মাইনাস tan x, y2 কি পাইলাম? sec স্কয়ার x। এরপরে বক্রতার ব্যাসার্ধ রো সমান কি? 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। দেখো 1 প্লাস y1 এর মান কত? মাইনাস tan x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 হিসেবে আছে মাইনাস sec স্কয়ার x। এরপরে দেখো তাহলে 1 প্লাস, এখানে tan স্কয়ার x, 1 প্লাস tan স্কয়ার x আসবে, টু দি পাওয়ার কত হবে? 3/2 ডিভাইডেড বাই মাইনাস sec স্কয়ার x। এইটা ত্রিকোণমিতির একটা বিখ্যাত সূত্র, একদম 9-এর সূত্র এটা। আমি এইটা বলতেছি না যে হচ্ছে 9-এ পড়নি কেন, এটা আমি জাস্ট ধরাই দিচ্ছি যে এটা কোথাকার সূত্র? 9-এর সূত্র। আচ্ছা, ক্লাস 8 নাই, নেট কি খারাপ নাকি বুঝতেছি না আজকে। আচ্ছা যাই হোক, তাহলে 1 প্লাস tan স্কয়ার x সমান কি লেখা যায়? sec স্কয়ার x লেখা যায়। 1 প্লাস tan স্কয়ার x সমান কি লেখা যায়? sec স্কয়ার x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই মাইনাস sec স্কয়ার x। এই মাইনাসটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি, যেহেতু মডুলাসের ভেতরে এই পুরাটা, সেহেতু এই মাইনাসটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি। এরপরে দেখো এইটার পাওয়ার কত আমাকে বলো তো একটু। এইটার পাওয়ার কত? 1 না? এইটার পাওয়ার কত? 1 তো। তাহলে sec স্কয়ার x নিচে আছে পাওয়ার 1, উপরে আছে 3/2, নিচে আছে পাওয়ার 1, উপরে আছে 3/2। এটাকে যদি একত্রে লিখতে চাই তাহলে কি হবে? sec স্কয়ার x টু দি পাওয়ার 3/2 মাইনাস 1।
উপরের বেস নিচের বেস সমান, পাওয়ারে পরিবর্তন আছে, তাহলে একসাথে লিখতে গেলে বেস দুইটাকে একসাথে লিখতে গেলে আমাদের কি হবে, নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। জাস্ট আমরা উপরের পাওয়ারের সাথে জাস্ট নিচের পাওয়ারটা বিয়োগ করে দিছি। তাহলে এখানে উত্তর কত আসতেছে, সেক স্কোয়ার এক্স 3/2 -1 করলে কত হয়, হাফ আসে মেবি, 3/2 -1, হ্যাঁ হাফ। তাহলে উপরে আসতেছে কত, হাফ। আর হাফ মানে কত, এটা একটু এখানে দেখাই, দেখো, আর হাফ মানে কত, তাহলে কি আছে আমাদের, সেক স্কোয়ার এক্স, এর পাওয়ার কি আছে, হাফ আছে, হাফ মানে কত, রুট না। আর এই সেক স্কোয়ার এক্সকে আমরা এইভাবে লিখতে পারি কি না, অবশ্যই লিখতে পারি। তাহলে আমাদের কত আসতেছে, সেক এক্স আসতেছে। তাহলে দেখো ব্যক্ত সমীকরণের মোটামুটি সবগুলো ম্যাথ পারবে এখন। উদাহরণ 5-7, উদাহরণ 5-7, হ্যাঁ 7 নাম্বার, উদাহরণ 7 নাম্বার পর্যন্ত মোটামুটি কমপ্লিট। তাহলে হ্যাঁ ব্যক্ত সমীকরণ কমপ্লিট, ঠিক আছে। ইতি বলছে ক্লিয়ার, ঠিক আছে। আজকে মুমতাহিনা, হ্যাঁ নাম ভুলে যাই, বুঝছো, নাম বলার একটা কাহিনী আছে, বলবো নি অন্যদিন। আচ্ছা কি বললাম, উদাহরণ 5-7, অর্থাৎ উদাহরণ 1 থেকে 7 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। এই উদাহরণ 1 থেকে 7 পর্যন্ত টোটালি ব্যক্ত সমীকরণের উপর নির্ভরশীল, টোটাল ব্যক্ত সমীকরণ আমাদের শেষ। আশা করি ব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবা। যে কোনো বিন্দুতে বলুক আর বিন্দু দিয়ে দিক, পারবা না, অবশ্যই পারতে হবে। মোটামুটি কতক্ষণ, 1.5 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে, 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 20 মিনিটের মতন হয়েছে। তো কি বললাম, একটু বিজ্ঞাপন বিরতি দিই আর একটু, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 যেটা কোর্স, সেটা একদম ফ্রি লাইভ কোর্স। কিভাবে ফ্রি লাইভ কোর্সে অ্যাড হবা, ডিসক্রিপশন বক্সে, যারা ইউটিউব থেকে দেখতেছো ক্লাসটা, ডিসক্রিপশন বক্সে আমরা মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দিব, সেখানে মেসেঞ্জার গ্রুপে জয়েন হবা। ফেসবুক পেজের লিঙ্ক দেবো, সেই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা। শনি সোম বুধ এই 3 দিন আমাদের ক্যালকুলাস 2 এর ফ্রি লাইভ ক্লাস হবে। আর রবি মঙ্গল বৃহস্পতি কি হবে, অর্ডিনারি হবে। রবি মঙ্গল বৃহস্পতি কি হবে, অর্ডিনারির পেইড ক্লাস হবে। রবি মঙ্গল বৃহস্পতির কি হবে, অর্ডিনারির পেইড ক্লাস হবে। পেইড ক্লাসে জয়েন হওয়ার জন্য কি করতে হবে, মাত্র কোর্স ফি কত, 555 টাকা। কোর্স ফি কত, মাত্র 555 টাকা দিয়ে তোমরা অর্ডিনারির পেইড কোর্সে ভর্তি হতে পারবা। আর সহজ কথা দেখো, অনার্সে তোমরা একটা প্ল্যাটফর্ম দেখাও যেখানে তোমাদের সম্পূর্ণটাই লাইভে করায়, কোনো প্ল্যাটফর্মই নাই। আগের বছরে রেকর্ডেড ক্লাস দেয়, 2-4টা লাইভ ক্লাস নেয়, সর্বোচ্চ 10টা লাইভ ক্লাস নেয়। কিন্তু আমাদের যে কয়টা লাইভ ক্লাস লাগে আমরা নিব। আর আমাদের কোর্স কখনোই 3 মাসে আমরা শেষ করব না। আমরা একদম বেসিক থেকে তোমার যতক্ষণ না পর্যন্ত তুমি বুঝতেছো একটা ম্যাথ, আমি ততক্ষণ না পর্যন্ত তোমাকে বোঝাতে থাকবো। যখন বুঝবা তখন অন্য ম্যাথে যাব। তো আমাদের কোর্স কখনোই 3 মাস ব্যাপী হবে না। আমাদের কোর্স যতক্ষণ পর্যন্ত তুমি বুঝবা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ পরীক্ষার আগে শেষ করে দেব। আর আমাদের কোর্সও 1 মাস বা 1.5 মাস ব্যাপী হবে। কোনগুলো, শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো। তো আশা করি বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।